আসসালামু আলাইকুম। মোহাম্মদ শাহাদাত হোসেন শাকিল, প্রধান শিক্ষক, সেনানিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা। সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে দেখতে আমাদের ২৬টি পর্ব ইতিমধ্যে আমরা অতিক্রম করে ফেলেছি। আজকে আমরা ২৭তম পর্বে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই ২৭তম পর্বে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এটি হলো শতকরা এবং এর ভিতরে রয়েছে সুদ কষা। শতকরা নিয়েও আমাদের অন্যান্য বিষয়ের ভিতরে মতো কিছু জিজ্ঞাসা রয়েছে। আজকে মূলত প্রারম্ভিক পর্যায়ে অর্থাৎ আমাদের শতকরার প্রথম ক্লাসে আমরা শতকরা সম্পর্কিত কিছু মৌলিক ধারণা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। শতকরাটা কি? বাংলায় যখন লেখি তখন বলি শতকরা, ঠিক আছে? এই শতকরাটা আসলে কি? শতকরা কি একটি ভগ্নাংশ? শতকরা একটি অনুপাত? শতকরা একটি সংখ্যা? কি শতকরা? এই প্রশ্নটাই কিন্তু আমাদের সবার আগে চলে আসে। শতকরা মূলত একটি অনুপাত এবং সে অনুপাতটাকে যখন আমরা ভগ্নাংশ করে লিখি তখন সেই ভগ্নাংশের হর হবে কত? ১০০। ক্লিয়ার কথাটা? শতকরা একটি অনুপাত যা ভগ্নাংশ রূপে ১০০ হর বিশিষ্ট হয়ে থাকে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে স্যার, দশমিক ভগ্নাংশের যখন ক্লাস করেছিলেন তখনও বলেছিলেন যে ভগ্নাংশের হরে ১০০ আছে সেটা দশমিক ভগ্নাংশের রূপ করা যায়। সেখানের সাথে এখানে একটু তফাৎ আছে, সেটা হলো এই, সেখানে বলেছিলাম যে ভগ্নাংশের হর ১০, ১০০, ১০০০, ১০০০০ অর্থাৎ ১০ বা ১০-এর ঘাত আকারে লেখা যায়, সেটাও ছিল দশমিক ভগ্নাংশ। কিন্তু আমরা যখন শতকরায় যাব তখন অলওয়েজ মানে সর্বদা আমাদের হর হতে হবে শুধুমাত্র ১০০। এটাই হলো মূল তফাৎ। এখানে আমরা ১০, ১০০, ১০০০ বলা যাবে না। শতকরার সাথে ভগ্নাংশের হর, শতকরার ক্ষেত্রে ভগ্নাংশের হর কেবলমাত্র ১০০। কীভাবে ১০০ সেটা একটু আমরা এখন দেখব। কেমন? যেমন শতকরাটাকে আমরা আজকে কিন্তু ক্লাস মানে আমরা তথাকথিত কোনো গণিত অঙ্ক করাবো না, আমরা বেসিক ধারণাগুলো দেব। যেমন শতকরা, যেমন আমি যদি বলি 1%, ঠিক আছে? এই পার্সেন্ট, এই যে চিহ্নটা, এই যে আমি একটা চিহ্ন দিলাম, এটাকে বলা হয় শতকরার একটি চিহ্ন। এটা হলো শতকরার চিহ্ন, ঠিক আছে? শতকরার চিহ্ন। এখন খেয়াল করো, এই যে শতকরা চিহ্নটা নিয়েও কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। আমরা এই করোনাকালে বিভিন্ন ধরনের অনলাইন ক্লাস করছি এবং তদনুযায়ী তোমরা শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্ন ক্লাসের সাথে ইনভলভ হচ্ছ এবং এর মধ্যে কিছু কিন্তু আমরা বিভিন্ন রকমের অর্থাৎ বিভিন্ন নিয়মের অঙ্কগুলোর সাথে নিজেদের যুক্ত করে ফেলছি এবং এর ভিতরে কিছু কিন্তু আমাদের ছোট ছোট সমস্যাও দেখা দিচ্ছে। সেই সমস্যাগুলো উত্তরণের প্রধান উপায় হলো আমার এই পাঠ্য বইটাই ব্যবহার করা। তোমরা যদি পাঠ্য বইটা যথাযথভাবে ব্যবহার করো তাহলে আর আমাদের সমস্যাগুলো কিন্তু থাকবে না। দেখো, কিছু কিছু শিক্ষক বলেন অথবা কিছু কিছু শিক্ষার্থী বলেন এখানে এসে এখানে একটি এরকম দাগ দিতে হবে পার্সেন্টেজে। না, এটা আমাদের প্রিন্টিংয়ের একটা মিস্টেক ছিল, ভুল ছিল। কখনোই এই কাজটি করা যাবে না, দরকার নেই। আমরা শতকরা যেটা লিখব সেটা একটু কর্নারে থাকবে। কেউ বলে 60 ডিগ্রি, আমার ডিগ্রি দরকার নেই কর্নারে, তবে শতকরার এই যে দুটো দাগ দিচ্ছি এর মাঝখানে ফাঁকা রাখতে হয়। যেমন আমরা যখন ভাগ করি তখন ভাগে কিন্তু এরকম গোলা থাকবে, এখানে কিন্তু ভাগে কিন্তু আমরা এরকম ফাঁকা দেই না, অর্থাৎ ফাঁকা দেওয়াটা ঠিক নয়। নিয়ম হলো এটা, যদিও আমরা অনেক সময় করে থাকি কিন্তু নিয়ম এটা। আর শতকরার সময় এই জায়গাটা ফাঁকা থাকবে, দ্যাটস ওকে। ওকে, এখন আসো আমরা 1%, ঠিক আছে, মানে কি? 1/100। 5% মানে কি? 5/100। আমি যদি বলি সাপোজ এখানে 22% মানে কি? 22/100। আমি যে এই যে শতকরাগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই প্রত্যেকটাকেই যখন ভগ্নাংশ আকারে আমি দেখাই তখন কিন্তু প্রত্যেকটার হর কত হয়ে গেল?
100। এটাই হলো শতকরার মূল বৈশিষ্ট্য। এটা হলো প্রথম কথা, মনে রাখবে। শতকরার মূল বৈশিষ্ট্য হলো শতকরা একটা অনুপাত। এখন প্রশ্ন হলো, স্যার অনুপাত কেন? অনুপাত হলো, যেমন অনুপাতে আমরা কি লিখি, 1:100। এটাকে যদি আমি লিখি ভগ্নাংশ আকারে, তখন কি হয়, অনুপাতের সময় এই পূর্ব রাশি কোথায় যায়, উপরে, আর উত্তর রাশি কোথায় যায়, পরের রাশিটা নিচে, 1/100। তাহলে এটাকে অনুপাতও বলা যাবে, এটাকে ভগ্নাংশ বলা যাবে, এবং এটাই হলো আমাদের শতকরা। ক্লিয়ার সবাই বিষয়টা? আচ্ছা, আমরা শতকরার এই অংশ থেকে এবার বের হয়ে যাই। আসি তাহলে শতকরার পরের অংশে আমার কি আছে। শতকরা নিয়ে আমাদের নানা রকম জিজ্ঞাসা আছে। যেমন জিজ্ঞাসা কীরকম, আমাদের এই বইটার দিকে তুমি তাকাও। এই বইটার মধ্যে দেখবা যে প্রথমেই তোমাকে বলে দিছে নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এখন এখানেই যদি একটু আমি খেয়াল করি, ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ দুটো বিষয়টাকে নিয়ে একটু কথা বলি। এখানে যে শতকরাটা দেওয়া আছে, যেমন প্রথমেই 1 নম্বরে দেওয়া আছে আমাদের জন্য 60%, তাই না? এখন 60% বললেই আমরা যে কথাটা আমাদের সামনে চলে আসে সেটা হলো 60/100। ঠিক আছে, এটা হলো আমার ভগ্নাংশ। খেয়াল করো, এটা হলো আমার ভগ্নাংশ। কিন্তু ভগ্নাংশের একটি নিয়ম আছে, সেটা হলো ভগ্নাংশ করার পরে, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে আসার পরে যদি তোমাকে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, তাহলে অবশ্যই করতে হবে। যেমন আমি যদি একটু করি, সাপোজ দেখো কিভাবে এখানে করি, এভাবে, যেমন 5×20=100, 5 দিয়ে করি 5×12=60। আবার যদি করি 4 দিয়ে, 4×5=20, 4 দিয়ে 3×4=12, তাহলে কত পেলাম, 5/3। এটা হলো আমার ভগ্নাংশে প্রকাশ হলো, অর্থাৎ ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ পেল। অর্থাৎ যদি কখনো মনে করো ভগ্নাংশ আকারে প্রকাশ করতে বলে, যদি সেটাকে কাটাকাটি করা যায়, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করার উপায় থাকে, অবশ্যই লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা ভগ্নাংশের রূপ দেব। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই 60%কে যদি বলা হয় যে তুমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তখন আমরা কি করি, প্রথমে লিখি এইভাবে 60/100। এবং আমরা দশমিক ভগ্নাংশের একটি সংজ্ঞা দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ভগ্নাংশের হর 10, 100, 1000, 10,000 রয়েছে, সেগুলোই দশমিক ভগ্নাংশ। তাহলে এটা দশমিক ভগ্নাংশে নিতে পারবো, কারণ যেহেতু এখানে 100 আছে। তাহলে কিভাবে নেব, আমরা বলেছিলাম যে আমার যেটা লবে আছে, প্রথমে আমরা লবটা লিখে ফেললাম। এরপর কি পড়ব, 1-এর ডানে কয়টা শূন্য আছে, অর্থাৎ 100 দ্বারা তো ভাগ, 1-এর ডানে কয়টা শূন্য, 1, 2টা শূন্য। আমরা 1, 2 সংখ্যা বামে একটি দশমিক দিলেই আমাদের এটা দশমিক ভগ্নাংশের রূপ হয়ে গেল। এখন দশমিকের পরে যদি শেষে সর্বশেষ যদি শূন্য থাকে, এরপরে কোনো সংখ্যা না থাকলে সেটা না লিখলেও চলে। সুতরাং এখানে 0.6 লিখলেই আমাদের এটা দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, গণিতটাকে একটু মজা করে করতে হবে, গণিতকে আনন্দময় অবস্থানে রেখে করতে হবে। গণিতকে যদি তুমি ভালোবেসে কাছে টেনে নাও, গণিত তখনও তোমাকে কিন্তু দূরে সরিয়ে দেবে না। সুতরাং বুঝতে পারছো যে এর মাধ্যমেই কিন্তু আমরা সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। কিন্তু কিছু বিষয় রয়েছে। এখন কেউ যদি আমাকে বলে যে স্যার শুধুমাত্র পার্সেন্টেজ বলতে আমি কি বুঝি, প্রশ্ন, শুধু পার্সেন্ট এটা মানে কি? এটা মানে হলো 1/100। এখন প্রশ্ন হলো 1%, এটাও কিন্তু 1/100। কিভাবে 100? এর একটা রূপ এখন আমি দেখাচ্ছি। যেমন সাপোজ 1, আমার পরবর্তীতে আছে তোমাদের এই পাঠ্য বইয়ের 95 পৃষ্ঠার উপরে নিচের ভগ্নাংশ দশমিক ভগ্নাংশগুলো শতকরা প্রতীক বা পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করো। খেয়াল করো, খুব মজার ব্যাপার। আমার আছে 100/24, 100/24। এটাকে যদি শতকরায় প্রকাশ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? খুব খেয়াল করো মনোযোগ দিয়া। 100/24 যখনই শতকরায় প্রকাশ করতে বলবে, তখন আমরা যে কাজটি করব, গুণন 100%। এভাবে করে দিলেই কিন্তু আমার হয়ে যায়। কিভাবে? 100-এ 100, 100-এ 100 সমান কত আসলো? 24% হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এটা একটি নিয়ম, আরও একটি বিষয় আছে তোমাকে। আমি এখানে পার্সেন্টেজটা ব্যবহার করছি। পার্সেন্টেজটা যদি আমি প্রথমেই ব্যবহার না করি, শতকরা চিহ্নটা, তখন কি করব? যেমন 100/24,
তাহলে এখানে কি করব, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি যদি মনে করি যে এটাকে আমি শতকরায় প্রকাশ করব, তখন নিয়ম হলো 24, এই উপরেও আমি একটি 100 গুণ করব, নিচেও একটি 100 গুণ করব। কারণ আমি উপরে গুণ করলাম, নিচে করলাম না, নিচে কি অপরাধ করলো? পার্সেন্টের জন্য উপরে নিচ করলাম, করার পরে আমি কি করলাম দেখো খেয়াল করে, উপরের যে 24 গুণন 100 এটা আমি রেখে দিলাম, নিচের 100টা আগের পূর্বের 100 রাখলাম, আর পরের যে 100টা আছে এই 100টা এটাকে কি আলাদা করে ফেললাম। এখন এই 100 100 1 1, তাহলে কত হলো? 24 একে 24, আর এই 1/100 এটা মানেই হলো পার্সেন্ট। বুঝাতে পেরেছি? এই 1/100টাই হলো পার্সেন্ট। এই জন্যই আমি বলেছি যদি তুমি এখানে শুধু 100 লেখো, এই 100 উপরে নিচে না লেখো, তাহলে তুমি পার্সেন্ট চিহ্নটা ব্যবহার করবে। আর যদি তুমি পার্সেন্ট চিহ্ন ব্যবহার না করো, তাহলে উপর নিচ দুইটাই তোমাকে প্রথমে 100 ব্যবহার করতে হবে, পরে এই নিচের 100টাকে 1/100 লিখে আলাদা করে এখানকার ফলটার উপরে এই 1/100 এর জন্য পার্সেন্ট দিলেই তোমাকে শতকরায় প্রকাশ চিহ্ন করা হয়ে যাবে। ক্লিয়ার কথাটা সবাই বুঝতে পেরেছ? এই বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। আমরা সরাসরি কি করি, শতকরা নির্ণয় করতে বলছে 100 দ্বারা গুণ করি। হবে না কেন? আমরা সব কিছুতেই এখন হরি। কারণ কেন বলি হবে? কারণ তোমার বয়স কচি কোমল বয়স, তোমার মাত্র 10-12 বছর, তোমার মেধা প্রজ্ঞাটা যে অনুযায়ী সেই অনুযায়ী বিচার করতে গিয়ে অনেক সময় শিক্ষকরা অনেক কিছু ছাড় দিয়ে হলো তোমাকে নম্বর দেয়। কিন্তু আমরা পরীক্ষায় পাশের জন্য তো শুধু পড়ালেখা করি না। কারণ আমি একটি কথা প্রায়ই বলে থাকি যে কেউ যদি পরীক্ষায় পাশের জন্য গণিত করে তাহলে সে ভুল করবে। কারণ গণিত এমনই একটি বিষয় যেটা তোমার প্রতি পরতে লাগবে, অর্থাৎ জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার গণিতকে প্রয়োজন হবে। সুতরাং গণিত করতে হবে জীবনের জন্য, গণিতকে শিখতে হবে নিজের বাস্তব জীবনে প্রয়োজনে কাজে লাগানোর জন্য। আর সেজন্য গণিতের প্রতিটি বিষয় কিন্তু তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে হবে, তাহলেই কিন্তু গণিত তোমাকে সাফল্য হিসেবে ধরা দেবে। তাহলে চলো আমরা জেনে গেলাম কিভাবে আমরা করব। এখন দেখো অনেকগুলো নিয়ম আছে আমাদের। যেমন সাপোজ কিছু চিহ্ন আছে, যেমন এরপরের একটি সংখ্যা আছে। সাপোজ আমি 3 নম্বরের অঙ্কটা দেখাই, 50 21। এখন এটাকে যদি আমাকে বলে যে তুমি শতকরায় প্রকাশ করো, আমি কি করব? আমার নিয়ম হলো শতকরায় প্রকাশ করতে হলে আমার কি লাগবে? আমার হরে 100 লাগবে। তাহলে 100 যদি আমি হরে বানাতে চাই তাহলে 50-এর সাথে 2 গুণ করার, 50-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 21-এর সাথেও আমার 2 গুণ করতে হচ্ছে। তাহলে দেখো এখানে কত দাঁড়ালো? 100 হয়ে গেল, আর উপরে কত হয়ে গেল? 42। এরপর গুণ 100%। দেখো খেয়াল করো, আমরা যদি এই দুইটা এরকম করে দিই, দেখো 100 1 100 1, তাহলে কত হয়ে গেল? আমার 42%। যখন দেখব যে আমার হরে 100 নাই, তখন আমরা এই আরেকটি উপায়ে করতে পারি। ঠিক আছে? এরপর আরও মজার ব্যাপার আছে, যখন দেখা যাবে যে আমার এই 50 বা এমন কোনো সংখ্যা আছে যেটাকে আমি কোনোভাবে কোনো সংখ্যার সাথে গুণিতকের সাথে গুণ করে আমি 100 আনতে পারতেছি না, তখনও কিন্তু আমাকে কি করতে হবে? সরাসরি 100 দ্বারা গুণ করে ভাগ করে তখন আমাদের একটা ভগ্ন অংশ দাঁড়াবে। হয়তো বা আমাকে তখন মিশ্র ভগ্ন অংশ বা দশমিক ভগ্ন অংশে নিয়ে পার্সেন্ট দিতে হবে। ক্লিয়ার কথাটা? এই বিষয়গুলা। এরপর আসো আরও কিছু বিষয় তোমাদের সামনে শেয়ার করি। দশমিক ভগ্ন অংশে আসে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যেমন মনে করো তোমার এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, 6 নম্বরটা আমি একটু করে দেখাই। 0.03, এটা একটা দশমিক ভগ্নাংশ, তাই না? এখন এই দশমিক ভগ্নাংশটাকে আমি কি করে শতকরায় প্রকাশ করব? খেয়াল করো মনোযোগ দিয়ে। দুটো উপায় আছে। একটা হলো আমি এটাকে 100 দ্বারা গুণ করে করতে পারি। আর একটা উপায়টা হলো এরকম, আমি জানি দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়। এই তিনটা, যেহেতু 3-এর পরে কোনো সংখ্যা নাই, এই 3টা আমি কোথায় দিয়ে দেব? উপরে, কারণ নিচে পিছনের শূন্যের কোনো, বামের শূন্যের কোনো মূল্য থাকে না। আর এই যে দশমিকটা আছে, দশমিকের জন্য আমি একটা 1 দিতে পারি, এইটার জন্য 0, এটার জন্য 0, আমি দুটো 0 দিয়ে দিলাম, হয়ে গেল। এখন দেখো আমি কি করতে পারি, 103 গুণন 100% সমান 100কে 1 সমান কত হলো? 3%। এই অর্থাৎ 0.3কে যখন আমি করি তখন সেটা হয়ে গেল 3%। আমি কিন্তু সবগুলো নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করলাম যাতে কি করে সাধারণ ভগ্নাংশ থেকে আমরা
মানে শতকরা থেকে কি করে আমরা দশমিক ভগ্নাংশ অথবা সাধারণ ভগ্নাংশ রূপ নিতে পারি সেটাও আমি দেখালাম। একই সাথে তোমাদের সাথে উপস্থাপনা করলাম কি করে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশকে তুমি শতকরায় নিবে। কেমন, দুটো বিষয় আমাদের শেষ হয়ে গেল। এখন আসো আমরা ছোট ছোট কিছু বিষয় দুই একটি শেয়ার করব। বড় অঙ্কগুলো আজকে ধরবো না, কারণ বড় অঙ্কগুলো আমরা সমাধান করব নেক্সট ক্লাসের যোগ্যতা ভিত্তিক আকারে। আজকে আমরা মূলত ছোট সংক্ষিপ্ত কিছু বিষয় এবং মৌলিক বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলবো। এসো তাহলে কি করা যায়। যেমন আমাদের যেহেতু পঞ্চম শ্রেণীর গণিতের মানবন্টন অনুযায়ী 1 নম্বর প্রশ্নে 20টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্নে আমরা জানি শুধুমাত্র উত্তর লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে মেন্টাল ক্যালকুলেশনের সাহায্যে। প্রয়োজনে আমরা রাফ করতে পারবো, কোনো অসুবিধা নাই, প্রয়োজনে ডিটেলস করতে পারবো, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি মেন্টাল ক্যালকুলেশনের সংক্ষেপে করতে পারি তাহলে আমাকে ডিটেলস করার দরকারটা কী? সুতরাং দেখো আমরা কি করি। যেমন সাপোজ তোমাকে বলছে এই যে 2 নম্বরের কিছু সমস্যা আছে এখানে, আমি দেখাচ্ছি তোমার এখানে 25 লিটার 50 লিটারের %। 25 লিটার 50 লিটারের %। আচ্ছা, আমরা এই অঙ্কটাকে দেখানোর জন্য ঠিক রাফে একটু দেখাই। 25 লিটার কার? 50 লিটারের। তাহলে কেন %? তাহলে 25 লিটার যদি 50 লিটারের % বের করতে হয়, মোটটা কত? 50। এর ভিতরে নিয়েছি কত? 25। সবসময় মনে রাখবা এই 25 আমি যদি এভাবে দেখাই 25:50, তাহলে 25/50, ঠিক আছে? অনুপাতের সময় প্রথমটা উপরে যাবে, দ্বিতীয়টা নিচে, ইন্টু যেহেতু % বের করতে বলছে ইন্টু 100%। 50 কে 50, 50 দ্বিগুণে 100, তাহলে 25 দ্বিগুণে 50%, ঠিক আছে? এই যে হয়ে গেল। সুতরাং তুমি এখানে 50%। এই যে সংক্ষিপ্ত কিছু বিষয় তুমি করেই বের করতে পারবে, মৌখিকভাবেও পারবে। 50-এর অর্ধেক কত? 25। সুতরাং 100-এর অর্ধেক কত? 50। শেষ। এভাবে আবার যেমন দেখো 120 মিলিগ্রামের 20%, 120 মিলিগ্রামের 20% কত? তাই তো দেখো কত সহজে। 120 এর 20% মানে 20/100। দেখো খুব মনোযোগ দিয়ে, 20 একে 20, 5 20 100, আবার 5 একে 5, 5 24 100 সমান কত হলো? 24 মিলিগ্রাম। ঠিক আছে? কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারি। এরপরে আবার আরেকটি আসো, যেমন 16 জন লোক, একটু 3 নম্বরেরটা বুঝিয়ে দিচ্ছি। এটা খুব ভালো একটা অঙ্ক, একটু ঘুরেই দিলে তোমরা অনেক সময় মনে করো যে কঠিন, আসলে কঠিন। যেমন 16 জন লোক হলো জন লোকের 32%, মানে কতজন লোকের 32% হবে? 16। তাহলে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করলে এই বিষয়টা বুঝতে পারবে। 32%, ঠিক আছে? খেয়াল করো 32%, আমাদের শব্দটা দেওয়া আছে 32%। 32% মানে কত? মানেটা হলো 32 উপরে নিচে 100, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি এখানে, এটা হলো আমাদের একটা জিনিস, এটার মাধ্যমেও কিন্তু আমি করতে পারি। সেটা কি? 32 জন লোকের, 32 জন লোক হয় কতজন লোকের? 100 জন লোকের। এভাবে 32 জন লোক হয় 100 জন লোকের। তাহলে একজন হবে কত? উপরে 100 নিচে 32। আর যদি 16 জন লোক হয়, যেহেতু লোক দেওয়া আছে, তখন কি হবে? 32-এর 100 গুণন 16, তাহলে 16 দুগুণে 32, 50 দুগুণে 100। তাহলে কত হবে? এই 16 জন লোক যেটা আমরা বলছে যে, এই যে 16 জন লোক হলো জন লোকের 32%, তাহলে 16 জন লোক হবে 50 জন লোকের 32%। এখন আমি এইটা দেখানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে দেখো কলে 100-র যদি 32 হয়, তাহলে 32কে যদি আমরা 16-তে রূপান্তর করতে হয় তাহলে কি হবে? 2 দ্বারা। আবার 100-কেও যদি তাহলে সেইভাবে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা 16 হয়ে যাবে, আর তখন এটা কত হয়ে যাবে? 50। অর্থাৎ এখানে যখন 16 হবে এখানে হবে 50, অর্থাৎ 16 জন লোকের যেহেতু বের করতে বলছে তখন লোক হয়ে যাবে 50। এরকম কিছু মেন্টাল ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে কতগুলো কথা একটু বলে নিচ্ছি। সেটা হলো এই, আমাদেরকে কখনো কখনো বলা হয় যে 100 জনে কতজন, তাই না?
100 জনে যখনই বলবে তখন আমরা কি করব? তখনই আমরা বুঝবো যে শতকরা চেয়েছে, 100 জন চেয়েছে, সুতরাং আমরা কি করব। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমরা যখনই 100 চাইবে তখনই বুঝতে পারবো, বা শতকরা কথাটা বলবে, শতকরায় প্রকাশ করো, তখনই মনে করতে হবে 100 জনে কত, বা 100তে কত, 100 টাকায় কত, এই বিষয়টা। এখানে একটি কথা বলার দরকার, এখানে যেহেতু আমাদের লাভ ক্ষতির সুদ কথা আসে, লাভ কখন হয় মনে রাখতে হবে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, আমি এটা কিনেছি 50 টাকায়, বিক্রি করেছি 40 টাকায়, তার মানে কি কেনা মূল্যটা আমার 50 হলে আমার বিক্রয় মূল্য কমে গেছে 40 টাকা। যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কমে যায় তখন ক্ষতি হবে, লোকসান হবে। অর্থাৎ কত লোকসান? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ দিলে 10 টাকা লোকসান হলো। আবার দেখো, আমি কিনেছি 40 টাকায়, বিক্রি করেছি 50 টাকায়, তাহলে যেহেতু বিক্রয় মূল্যটা বেশি, লাভ হলে বিক্রয় মূল্য বেশি হবে, এবং বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে। তাহলে লাভ কত? 50 বিয়োগ 40 সমান 10 টাকা। অর্থাৎ লাভ হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়, ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হয়। উভয় ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ক্রয় মূল্য। এই জন্য বলা হয় লাভ ক্ষতি নির্ভর করে কার উপর? ক্রয় মূল্যের উপর। একটা বিশেষ বিষয় মনে রাখবা, লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর, এবং লাভ পেতে হলে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আমরা যখন গণিতগুলো অঙ্কগুলো করাবো তখন ডিটেলস লিখব, এখন আমি শুধু মৌখিক কতগুলো ধারণা দিচ্ছি। একই সাথে গণিতের আমরা আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হলো আমরা যখন গণিতের সরল মুনাফার অঙ্কগুলো করব বা সুদ কষার অঙ্কগুলো করব, তখন আমাদের কতগুলো সূত্র আছে। আমরা সূত্র ব্যবহার করেও করতে পারি, আমরা শতকরার নিয়মও ব্যবহার করতে পারি। যেটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হবে তুমি সেটাই করতে পারবে। আমি আজকে সুদ কষার কিছু নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করব। আমাদের কয়েকটা জিনিস আছে, একটা হলো সুদ, যেটাকে আমরা মুনাফাও বলে থাকি, ঠিক আছে, এটা একটা জিনিস 1 নম্বরে। 2 নম্বরে হলো আমাদের মুনাফার হার বা সুদের হার। মুনাফার হারটা দেওয়া থাকে, সেটা হলো কিসে? প্রতি 100 টাকায় 1 বছরে কত মুনাফা। এটা হলো বার্ষিক, মানে সাধারণত 1 বছরের হিসাব করা হয় এবং 100 টাকার হিসাব করা হয়। আরেকটি জিনিস হলো আসল। আসলটা কি? মানে আসল কি? আসলটা হলো যে টাকাটা তুমি বিনিয়োগ করো, ওই বিনিয়োগকৃত টাকাটাকেই বলা হয় আসল, অথবা ব্যাংক থেকে যে মূল টাকাটা তুমি নিলে সেটাই হলো আসল। বিনিয়োগ করা হয়, এখানে লেখা আছে বিনিয়োগকৃত, তোমার পাঠ্য বইতে লেখা আছে বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল, ঠিক আছে। যে টাকাটা ব্যবসার জন্য তুমি খাটালে সেটাই আসল। এরপর 4 নম্বরে যে বিষয়টা আমাদের দরকার হয় সেটা হলো সময়, ঠিক আছে। এই 4টা জিনিসের আমাদের সাধারণত দরকার হয়। এখন এই 4টা জিনিসের 4টে সূত্র দেখেই আমি আজকের মতো তোমাদের কাছে শেষ করব, তোমাদের কাছ থেকে বিদায় নেব। প্রথমে আসো আমার পাঠ্য বইতে কী রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি। পাঠ্য বইতে যে সূত্রটি রয়েছে সেটা হলো এই বার্ষিক মুনাফা। পাঠ্য বইতে প্রথম যে মুনাফাটা রয়েছে সেটা হলো বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফা বলতে যেটা বোঝানো হয় 1 বছরের মুনাফা। এখন এই বার্ষিক মুনাফার সূত্র আকারে এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হলো মুনাফার হার। মুনাফার হার বলতে আমরা কি বুঝি? প্রতি 100 টাকায় 1 বছরে কত মুনাফা। মুনাফার হারকে 100 গুণন হলো আসল, এইটা করলে এটা হলো আমার বার্ষিক মুনাফা। খেয়াল করো, এটা হলো যদি 1 বছরের মুনাফা বের করতে হয় আমাদের এই সূত্রটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু যদি বলা হয়, খেয়াল করো, মুনাফাটা যদি 1 বছরের না হইয়া বেশ কয়েক বছরের হয়, তখন আমরা বলি মোট মুনাফা বা শুধুমাত্র মুনাফা লিখি। তখন যে কাজটি করতে হবে সেটা হলো এরকম, তখন এই মুনাফার হারের সাথে মুনাফার হার গুণন আসল গুণন সময়। সময়টা কি? যেমন তুমি 3 বছর পরে তোমার কত টাকা মুনাফা দিতে হবে, তখন ওই সময়টা যোগ করা। আর বার্ষিক বললে 1 বছর উল্লেখ করা হয়ে থাকে, সুতরাং তখন আলাদাভাবে যোগ করার কোনো প্রয়োজন হয় না। এটা গেল 2 নম্বর। এরপর আসো 3 নম্বরে আমরা যেটা একটু জানার চেষ্টা করব সেটা হলো আমরা একটা হলো বার্ষিক মুনাফা, একটা হলো মুনাফা। এরপর আসো আমরা একটু মুনাফার হারটা বের করার চেষ্টা করি। কিভাবে মুনাফার হার? মুনাফার হার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো 100 টাকার 1 বছরের মুনাফা কত, ঠিক আছে। এই মুনাফার হারটা যদি নির্ণয় করতে হয় তোমাকে যেটা নির্ণয় করতে হবে আসল কত টাকা তোমার বিনিয়োগ করলা সেটা, এবং সেই টাকাটার ভিতরে কত টাকা তুমি মুনাফা পেলা সেটা, মুনাফা বা সুদ, ঠিক আছে। একই সাথে হার বের করতে হয়
সাধারণত মনে রাখতে হবে আসল মুনাফা গুণন, যেহেতু আমরা মুনাফার হার 100 টাকায় বের করি, এই জন্য 100টা গুণ হবে উপরে, এবং সময় যদি থাকে তাহলে যদি সময় উল্লেখ করা হয় সেই সময়টা হবে নিচে। কেন সময়টা নিচে হবে? কারণ সময় যদি 3 বছরের মুনাফা যদি বলা থাকে যে 500 টাকার 3 বছরের মুনাফা সাপোজ 75 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা বের করতে হলে 1 বছর কম বোধ এই সময়টা নিচে হবে। এটা হলো মুনাফার হার নির্ণয় করার সূত্র। এবার আসো তোমরা তাহলে 4 নম্বরে আমরা চলে যাই। 4 নম্বরে হলো মুনাফা গেল। এবার আসো আসল আমরা কিভাবে বের করব। এই সূত্রগুলো তোমরা লিখে নিলে অনায়াসে করতে পারবে, অথবা তোমরা এইভাবেও লিখতে পারবে। আসল যখন নির্ণয় করতে বলবে তখন আমরা কি কাজ করব? তখন লিখব মুনাফা গুণন 100। খেয়াল করো, নিচে হলো মুনাফার হার গুণন সময়। এটা হলো আমাদের আসল। এবার আসো আমরা সর্বশেষ যেটা নির্ণয় করব সেটা হলো সময়টা আমরা কিভাবে নির্ণয় করি একটু খেয়াল করো। যদি সময় নির্ণয় করতে হয়, সময় মানে কত বছরে, তখন যেটা আমাদের হবে সময়টার ক্ষেত্রে আমাদের হবে যে মোট মুনাফা গুণন, মোট মুনাফার সাথে গুণ করতে হবে 100, আর এখানে হবে মুনাফার হার গুণ হবে আসল। ঠিক আছে? এই যে আমি 5টা সূত্র দেখালাম, এই 5টা সূত্রকে যদি তোমরা যথাযথভাবে আত্মস্থ করতে পারো, এবং মনে রাখতে হবে তুমি যেটা বের করবে আসল বের করবে, সুতরাং তোমার এই মুনাফার হার এবং সময়, এই 3টে জিনিস লাগবে। যদি মনে করো তোমার অঙ্কের ভিতরে এই 3টে জিনিস আছে সমস্যার মধ্যে, তাহলে তুমি সরাসরি সূত্র পাবে। যদি মুনাফার হার নির্ণয় করতে হবে, তুমি যদি দেখো তোমার সমস্যার মধ্যে মুনাফা আছে, আসল আছে, সময় আছে, তুমি অনায়াসে এই সূত্র ব্যবহার করতে হবে। তুমি যখন মুনাফা নির্ণয় করবে তখন দেখবা মুনাফার হার এবং আসল এবং সময়টা তোমার দেওয়া আছে কিনা। এই জিনিসগুলো পারলেই তুমি অনায়াসে কিন্তু তোমার শতকরা সম্পর্কে একটা ধারণা তুমি পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করি প্রতিটা বিষয়ে পাঠ্য বইয়ের আলোকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। কারণ পাঠ্য বইতে যা কিছু দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ তোমার বয়স উপযোগী, এবং তোমার জন্য যা কিছু ভালো সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু কোনো ঘোজামিল নেই, অর্থাৎ নিয়মের ভিতরের কোনো রকমের সমস্যা নেই। সবগুলো নিয়ম যথাযথভাবে তোমার সামনে উপস্থাপন করা আছে, এবং এই নিয়মগুলো তুমি যথাযথভাবে যদি আত্মস্থ করতে পারো তাহলে এ সংক্রান্ত যে কোনো সমস্যা তুমি ভালোভাবে সমাপ্ত করতে পারবে। আশা করছি আজকের এই ভিডিওটি দ্বারা তোমরা উপকৃত হবে। তোমরা অন্তত সূত্রগুলো বারবার আত্মস্থ করবে, একই সাথে কিভাবে শতকরার সমস্যাগুলোকে ভগ্নাংশে বা দশমিক ভগ্নাংশে নেওয়া যায়, আবার দশমিক ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে শতকরা নেওয়া যায়, এইটুকু শুধু জেনে রাখো। এবং এইগুলো যদি বুঝতে পারো তাহলেই কিন্তু আমরা পরবর্তী দিনের যত সমস্যা আসবে সবগুলো যথাযথভাবে আত্মস্থ করতে পারবো এবং ভালোভাবে সমাধান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার শাহাদাত শাকিলস টিউটোরিয়াল এইটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আবারও সাবস্ক্রাইব করবে যারা দেখবে, এবং বন্ধুদের বলবে যে এই ভিডিওটি দেখো, তোমরা উপকৃত হবে। একই সাথে যখন দেখবে তখন ফুল স্ক্রিনে দেখবে। আশা করছি তোমরা উপকৃত হবে। তোমাদের সুন্দর আগামী প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।